যুদ্ধবিরতির পরও চলছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। লেবাননের দখলদারদের হামলায় নিহত 22। ওয়াশিংটনের দুপক্ষের আলোচনা শুরু, সংযমের আহ্বান জাতিসংঘের। এবং রুশ হামলায় আবারও কেঁপে উঠল ইউক্রেন, শিশুসহ নিহত 10, নিখোঁজ 20। মস্কোর বিরুদ্ধে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ, যুদ্ধ বন্ধে আগ্রহী নন পুতিন। ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না চীন, শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প। হরমুজে টোলের বিপক্ষে বেইজিং, ওয়াশিংটন। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়েও একমত দুই পরাশক্তি। গাজার উদ্দেশ্যে ফের যাত্রা শুরু গ্লোবাল সুমুদ ফ্লোটিলার। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের উপর যৌন নির্যাতনের অভিযোগে নতুন বিতর্ক, বাড়ছে আন্তর্জাতিক মহলের চাপ। দীর্ঘ সংঘাতের পর বন্দি বিনিময়ে সম্মত ইয়েমেন সরকার ও হাউথি বিদ্রোহীরা। মুক্তি পাবেন 1600-র বেশি। নতুন গতি পাবে শান্তি আলোচনা, মত বিশ্লেষকদের। ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং তেহরানকে সামরিক সরঞ্জাম দেবে না বলে দাবি করেছেন ট্রাম্প। হরমুজে সামরিকীকরণ বা সেখানে টোল ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়েছে বেইজিং ও ওয়াশিংটন। একই সঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন না দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দীর্ঘ প্রতীক্ষার পর এক টেবিলে পরাশক্তির শীর্ষ দুই নেতা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে গ্রেট হলে বৈঠকের পর গ্রেট হল অব পিপলের নৈশভোজে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক কখনো নষ্ট না করার আহ্বান জানান তিনি। বলেন, চীনের জাতীয় পুনর্জাগরণ এবং যুক্তরাষ্ট্রের মেক আমেরিকা গ্রেট এগেইন নীতি একে অপরের পরিপূরক হতে পারে। চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল রাখতে পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশাল জাহাজটিকে সঠিক পথে স্থিরভাবে এগিয়ে নেয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠককে অসাধারণ সম্মান হিসেবে উল্লেখ করেছেন। দুই নেতার আলোচনাকে ফলপ্রসূ বলে বর্ণনা করেন তিনি। একই সঙ্গে শি ও তার স্ত্রীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে নতুন কূটনৈতিক ইঙ্গিত দেন ট্রাম্প। এর আগে বেইজিংয়ে গ্রেট হলে প্রায় 2 ঘন্টার রুদ্ধদ্বার আলোচনা করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত প্রতিপক্ষ নয়, বরং অংশীদার হিসেবে কাজ করা। তাইওয়ান ইস্যু সঠিকভাবে সামাল দিতে না পারলে দুই দেশের সম্পর্ক বিপজ্জনক সংঘাতের দিকে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। অন্যদিকে শি জিনপিংকে অসাধারণ নেতা আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটন বেইজিং সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে আরো ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইরান যুদ্ধ ও হরমুজ ইস্যুতে আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, প্রণালীটিকে সামরিকীকরণ বা টোল ব্যবস্থা চালুর পক্ষে নয় বেইজিং। এই অবস্থানের সঙ্গে ওয়াশিংটনও একমত। তবে ইরান ইস্যুতে চীনের সহায়তা চাওয়া হয়নি উল্লেখ করে তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে এক ধরনের সমঝোতা রয়েছে বলে দাবি করেন তিনি। হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে। ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলার শর্ত জুড়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ভারতে ব্রিক্স সম্মেলনে অংশ নিয়ে মার্কিন সামরিক অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে আমিরাতের বিরুদ্ধে ইসরায়েলকে সহায়তার অভিযোগ তোলেন আরাঘচি। স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয় ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। 2 দিনের এই সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ ও বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সম্মেলনের মূল আলোচনায় উঠে আসে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও জ্বালানি সংকট। সম্মেলনে অংশ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে সহায়তা করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ভূমিকা রেখেছে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমিরাত। তেহরানের ওপর সামরিক পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে পশ্চিমা প্রভাব ও ওয়াশিংটনের দায়মুক্তির সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সম্মেলনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন আরাঘচি। ব্রিক্স সম্মেলনে হরমুজ প্রণালী নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় অনেককে। তবে ইরান বলছে জলপথটি সব বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে, কিন্তু জাহাজগুলোকে তেহরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। উত্তেজনা কমাতে আঞ্চলিক সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারতও। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আলাদাভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, দেশ দুটির ওপর হওয়া হামলার জেরে পাল্টা জবাব দিয়েছে তারা। তবে সৌদি ও আমিরাত কেউই এ হামলার বিষয়টি স্বীকার করেনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের সামরিক অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
যুদ্ধবিরতির ঘোষণার পরও ইসরায়েল লেবানন সীমান্তে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 22 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 8 জন শিশু। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েল সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ড্রোন ও পাল্টা হামলা। এর মধ্যে ওয়াশিংটনে শুরু হয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ে সরাসরি আলোচনা। এতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলা থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত 24 ঘন্টার হামলায় নিহত হয়েছেন অনেকে, যাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন শিশু। ইসরায়েলি সেনাবাহিনী জানায় হিজবুল্লাহ ছোড়া একটি বিস্ফোরক ড্রোন সীমান্ত এলাকায় পড়লে এতে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়। এর জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন হামলা চালানো হয়। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে গত 24 ঘন্টায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 17টি হামলা চালিয়েছে তারা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে ইসরায়েল লেবাননের তৃতীয় দফা সরাসরি আলোচনা। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে এই বৈঠককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। লেবানন আশা করছে 2 দিনের আলোচনায় নতুন যুদ্ধবিরতি চুক্তির পথে অগ্রগতি আসবে। আলোচনায় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের ইস্যু আছে। তবে হিজবুল্লাহ এই আলোচনায় অংশ নেয়নি এবং এটিকে বিনা বিনিময়ে ছাড় হিসেবে সমালোচনা করেছে তারা। ইসরায়েল ও লেবাননের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় আলোচনা আরো জটিল হয়ে উঠছে। জাতিসংঘ জানিয়েছে এই আলোচনা টেকসই যুদ্ধবিরতির পথ খুলে দেবে। সংস্থাটি সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে, যাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত হয়। তবে বিশ্লেষকদের মতে এটি মূলত রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনা, যেখানে ইসরায়েল, লেবানন বা যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সরাসরি অংশগ্রহণ নেই। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, জেরুজালেম ইসরায়েলি সার্বভৌমত্বের অধীনে ঐক্যবদ্ধ থাকবে। ইসরায়েল এমন আঞ্চলিক মধ্যপন্থী মিত্রদের সঙ্গে সহযোগিতা চায় যারা ইসরায়েলকে সহায়তার কৌশলগত গুরুত্ব বোঝে। তার ভাষায় এসব সহযোগিতা দুই পক্ষের জন্যই লাভজনক হতে পারে। এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে বিপুল সংখ্যক বন্দি বিনিময়ে সম্মত হয়েছে ইয়েমেন সরকার ও হাউথি বিদ্রোহীরা। জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির আওতায় মুক্তি পাবেন 1600-র বেশি বন্দী। যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় বন্দি বিনিময় চুক্তি বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্লেষকদের মতে দীর্ঘ সংঘাতের পর এটি শান্তি আলোচনায় নতুন গতি আনতে পারে। ইয়েমেনের চলমান গৃহযুদ্ধের মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানে বন্দি বিনিময় চুক্তির ঘোষণা দেয় দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীরা। টানা 15 সপ্তাহের সরাসরি আলোচনার পর জাতিসংঘের মধ্যস্থতায় একটি সমঝোতায় পৌঁছায় দুপক্ষ। জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুনবার্গের দাবি, বছরের পর বছর ধরে নিখোঁজ স্বজনদের অপেক্ষায় থাকা হাজারো পরিবারের জন্য এই চুক্তিটি নতুন আশার আলো হয়ে এসেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জর্ডানের রাজধানী আম্মানে 15 সপ্তাহের সরাসরি আলোচনার পর এখানে উপস্থিত পক্ষগুলো বিপুল সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। ইয়েমেনে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি এখন পর্যন্ত দুই পক্ষের আলোচনায় সবচেয়ে বড় সংখ্যক বন্দী মুক্তির সমঝোতা। এই চুক্তির আওতায় মুক্তি পাবেন 1600-র বেশি বন্দী। চুক্তি অনুযায়ী হাউথিরা 580 বন্দীকে মুক্তি দেবে, যার মধ্যে রয়েছেন 7 সৌদি ও 20 সুদানি নাগরিক। অন্যদিকে ইয়েমেন সরকার ছেড়ে দেবে 1100 হাউথি বন্দীকে। পাশাপাশি ভবিষ্যতে আরও বন্দী মুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া এবং উভয় পক্ষের আটক কেন্দ্র পরিদর্শনের বিষয়েও সম্মত হয়েছে তারা। আন্তর্জাতিকভাবে রেড ক্রস কমিটির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে বন্দি বিনিময় কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া শুরু হবে বলেও জানা গেছে। এর আগে 2023 সালের এপ্রিলেও প্রায় 900 বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। 2014 সালে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয় হাউথিরা। এরপর ইয়েমেন সরকার সৌদি আরবে আশ্রয় নিলে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত 11 বছরে এই সংঘাতে 1.5 লাখের বেশি মানুষ নিহত হয়েছে। একই সঙ্গে তৈরি হয়েছে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট। গাজার অবরোধ ভাঙতে তুরস্কের উপকূল থেকে আবারও যাত্রা শুরু করেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধা ও আগের আটক অভিযানও থামাতে পারেনি ফিলিস্তিনপন্থী কর্মীদের উদ্যোগ। এদিকে ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনিদের উপর যৌন নির্যাতনের অভিযোগে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তুরস্কের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে কয়েক ডজন নৌযান। গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের এই বহরের লক্ষ্য গাজার অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেয়া। এর আগে গত এপ্রিলেও আন্তর্জাতিক জলসীমায় বহরটিকে আটকে দেয় ইসরায়েলি বাহিনী। স্পেন থেকে যাত্রা করা শতাধিক ফিলিস্তিনপন্থী কর্মীকে তখন গ্রিসের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়। এছাড়াও আরো 2 জনকে গ্রেফতার করে ইসরায়েলে নেওয়া হয়েছিল বলে জানায় আয়োজকরা। গত অক্টোবরেও একই সংগঠনের আরেকটি বহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। একই সময় 450 জনের বেশি অংশগ্রহণকারীকে আটক করা হয়।
আয়োজকদের দাবি, গাজায় মানবিক সংকট ভয়াবহ আকার নেয় এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তাদের মতে খাদ্য, ওষুধ ও জ্বালানির তীব্র সংকটে গাজার সাধারণ মানুষ মানবেতর জীবন কাটাচ্ছেন। তবে ইসরায়েল বলছে নিরাপত্তা ঝুঁকির কারণেই সমুদ্র অবরোধ রয়েছে। এদিকে ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বন্দীদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে পুরুষ, নারী ও শিশুদের উপর নির্যাতন, ধর্ষণ ও অপমানের অভিযোগ আনা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি 2023 সালের অক্টোবরের পর এসব অভিযোগ আরও বেড়েছে। তাদের মতে ইসরায়েলের কারাগারের ব্যবস্থা এখন ভয়াবহ নির্যাতনের কেন্দ্রে পরিণত হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে হামাসের প্রোপাগান্ডা বলেও দাবি করেছে। এমনকি প্রতিবেদনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন দেশটির ভাবমূর্তি নষ্ট করতে এসব অভিযোগ আনা হচ্ছে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন এসব অভিযোগে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত জরুরি। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। হামলায় একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 30 জন এবং নিখোঁজ অন্তত 20 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় রাশিয়া। এবারের ইউক্রেন জুড়ে শত শত ড্রোন হামলাকে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ পর্বগুলোর একটি বলছেন বিশ্ব নেতারা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই হামলা প্রমাণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আগ্রহী নন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি 9তলা আবাসিক ভবন প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন অনেকেই। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো জানিয়েছেন, ওই ভবনে বহু মানুষ আহত হয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। কিয়েভের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ভবনটিতে KH-101 নামে আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে রাশিয়া। ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি 2026 সালের দ্বিতীয় প্রান্তিকে তৈরি বলে ধারণা করছে জেলেনস্কি। তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া এখনো প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে অস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ব্যবস্থায় বড় প্রশ্ন তৈরি করছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল বন্ধ করাই এখন বৈশ্বিক অগ্রাধিকার হওয়া উচিত। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র জানান, এটি রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের শুরু থেকে অন্যতম বড় হামলা। বুধবার থেকে এখন পর্যন্ত প্রায় 1,500-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিয়া বলেন, এই হামলা প্রমাণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে আগ্রহী নন। এদিকে এই হামলার প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মির্চ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা এই হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি শান্তি প্রচেষ্টার বিরুদ্ধে একটি নতুন বার্তা। এবার ভারতের পশ্চিমবঙ্গে পুরোপুরি শুরু হলো বুলডোজার সংস্কৃতি। কলকাতার একটি বাড়িতে অবৈধভাবে তৈরি কারখানা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল শুভেন্দু প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন নতুন সরকারের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বুলডোজার চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই হুঁশিয়ারি শতভাগ সত্যি করলেন রাজ্যের নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তপসিয়ার একটি চামড়া কারখানায় বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পৌরসভা। ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে ওই বাড়িতে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো কয়েকজন। ঘটনার পরপরই কারখানার মালিক সহ দুজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। বহুতল ভবনটি অবৈধভাবে তৈরি হয়েছিল বলে তীব্র প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থাও ছিল না। এরপরই অবৈধ কাঠামো ভাঙার নির্দেশ দেন তিনি। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের উপস্থিতিতে বহুতল খালি করে শুরু করা হয় ভাঙার কাজ। এদিকে ঘটনাস্থলে ছিলেন খোদ রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। যে সমস্ত অবৈধ ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই তাদের নোটিশ পাঠানোর কথা জানিয়ে তিনি অভিযুক্তদের প্রথমে সংশোধনের সুযোগ দিতে চান, আর নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিজেপির নতুন সরকার জানায়, কলকাতা সহ রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ ও বিপজ্জনক কারখানার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিচ্ছে। প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ এবং জলের লাইন কেটে দেওয়ার কথাও বলা হয়। তবে এই তড়িঘড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষর হয়েছে সমঝোতা স্মারক। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এনার্জিতে স্থানীয় সময় বৃহস্পতিবার এই চুক্তি সই হয়। দীর্ঘমেয়াদী জ্বালানি
নিরাপত্তা ও সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষে এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানির পণ্য আমদানির সুযোগ বাড়বে। পাশাপাশি তেল, গ্যাস সহ বিভিন্ন খাতে প্রযুক্তি বিনিময় ও সক্ষমতা উন্নয়নের পথও আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে দুই দেশের জ্বালানি ও কূটনৈতিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।